নমস্কার, আমি শ্রী। আজ সোমবার, ঘড়িতে রাত্রি 8টা। নমস্কার, আমি ব্রততী। আরও একবার চলে এসেছি আরও একটি রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে। নমস্কার, আমি সাগর নেই। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর কে কোথা থেকে গল্পটা শুনছো অবশ্যই কমেন্টে জানাও। আর একদম লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একদম, সঙ্গে থাকো, শুনতে থাকো। ঋষিরা গল্পের আড্ডায়। এই যে তুমি বারবার বলো চলে যাই, ধরো তুমি চলে গেছো, খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো যে কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক, আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি তখন মুখ লুকাতে পারবে? বলো না, পারবে? আর আর এসে যদি দেখো আমার হাতে ভেজা রুমাল, তখনও অপেক্ষায় আমি, কোথাও যাইনি। যদি তোমার দিকে তাকিয়ে বলি এলে কেন, চাই না তোমাকে, আর চলে যাও যেখানে ছিলে, তখন তখন আমাকে কাছে না টেনে তুমি পারবে? বলো না, পারবে? নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ। আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের প্রেমের আড্ডায় আবার আমরা হাজির হয়েছি ভিন্ন স্বাদের একটি প্রেমের গল্প নিয়ে। আজ বৃহস্পতিবার রাত 8টা মানেই এনডি লাভ স্টেশনে প্রেমের আড্ডা। গল্পটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রেমের আড্ডার আজকের গল্প। সকালের নরম মিঠে আলো জানলার ফাঁক দিয়ে মুখে পড়তেই চোখ মুখ কুঁচকে গেল অনুরিমার। পাশে কম্বল চাপা দিয়ে ওর গা ঘেঁষেই শুয়ে রয়েছে বছর চারেকের ছোট সোনা অদৃশা, ডাকনাম মিঠি। ছোট্ট মিঠি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। বিছানা থেকে উঠে জানলার পর্দাগুলো ভালো করে টেনে দিয়ে ওয়াশরুমে গেল অনুরিমা। ফ্রেশ হয়ে কফি বানিয়ে টেবিলে রেখে বিছানায় মিঠির পাশে গিয়ে আলতো হাতে মিঠির ঘন চুলের মধ্যে আঙুল ডুবিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। মিঠি, ও মিঠি, উঠে পড়ো মা। উঠে পড়ো, নইলে তোমার প্রিয় কার্টুন মিস হয়ে যাবে কিন্তু। একটু আর একটুও না, ওঠো, উঠে ফ্রেশ হতে হবে তো। আমি তোমার জন্য গরম দুধ আর টোস্ট বানাবো, কেমন? মামা, ম্যাগি খাবো। ও পটা খাবার আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, আজ রবিবার তাই ম্যাগি করে দেব, কিন্তু বাকি দিন দুধ আর টোস্ট এটাই কিন্তু খেতে হবে, বলে দিচ্ছি কিন্তু। ওকে মামা। অনুরিমা মিঠিকে সাবধানে বিছানা থেকে নামিয়ে দিতে মিঠি লাফাতে লাফাতে ওয়াশরুমে গিয়ে ঢুকল। অনুরিমা গিয়ে জানলার পর্দাগুলো সামান্য সরালো। জানলা দিয়ে বাইরে তাকাতেই ফ্ল্যাটটির ব্যালকনিতে এক পরিচিত মুখকে দেখে অনুর হাতটা একটু কেঁপে উঠল। কফির কাপটা প্রায় পড়ে যাচ্ছিল। অর্কদা! 5 বছর আগের সেই চেনা মুখ, কিন্তু এখন সেই মুখে যৌবনের ছাপের সাথে যুক্ত হয়েছে হালকা চাপ দাড়ি আর চোখে রিমলেস চশমা। সকালের খবরের কাগজ হাতে অর্ককে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে অনুর হৃৎপিণ্ড বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইল। তার মন হু হু করে পিছিয়ে গেল বছর 5 আগের অর্কর বিদেশ চলে যাওয়ার দিন। মাত্র 3টে বছর অনু, দেখবি সময় খুব তাড়াতাড়ি কেটে গেছে। আমি ফিরে এসেই তোর বাবার সঙ্গে কথা বলবো। আমি জানি অনু,
তুই আমার জন্য অপেক্ষা করবি। অনু কোনো কথা বলতে পারেনি। অর্ক নিজের আঙুল থেকে তার ঠাকুমার দেওয়া সেই রূপোর আংটিটি খুলে অনুর আঙুলে পরিয়ে দিতে গেলে অনু বলেছিল, এখন না অর্কদা, আমি লুকিয়ে পড়তে চাই না। তুমি যেদিন পাকাপাকিভাবে ফিরে আসবে সেদিন সবার সামনে আমি ওইটা পরব। বেশ, ঠিক আছে, এই প্রতিশ্রুতি রইল। ফিরে এসে আমি এই আংটিটা তোর আঙুলে পরাবো, কথা দিচ্ছি। অর্ক চলে গিয়েছিল, কিন্তু অর্ক আর অনুর সম্পর্কের কথা বাড়িতে জানাজানি হতেই বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারলেন না। অনুর বাবা ছিলেন সমাজের প্রতি অত্যন্ত রক্ষণশীল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কলেজের প্রেম এইসব চলবে না, আমরা যা ঠিক করেছি তাই হবে। পরিবারের সম্মান রক্ষার্থে অনুকে জোর করে বিয়ে দেওয়া হলো। বিয়ের পর নির্মম জীবন শুরু হলো। কথায় কথায় সন্দেহ, চিৎকার, আর তারপর শারীরিক নির্যাতন। অনুর জীবনের সেই কঠিন অধ্যায় শেষ হয়েছিল একটি ডিভোর্সের মাধ্যমে। আজ 5 বছর পর অর্কর এই উপস্থিতি সব আবার মনে করিয়ে দিল। মাম্মা, ও মাম্মা, কি হলো? আমার জন্য ম্যাগি বানাবে না? আজ তো পলি আন্টির বাড়ি যাব, কুট্টুস ভাইয়ের জন্মদিন। কুট্টুস ভাই আমাদের জন্য অপেক্ষা করবে তো? হঠাৎ শাড়ির আঁচলে টান পড়ায় ঘোর ভাঙে অনুরিমার। হ্যাঁ তো, যাবো তো, চলো। তুমি খেয়ে রেডি হবে। আর শোনো, ওখানে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করবে না, একদম ভালো মেয়ের মতো থাকবে, কেমন সোনা? আমি তো ভালো মেয়ে, আমি তো দুষ্টুমি করি না, একটু খালি কুট্টুস ভাইকে আদর করবো। আচ্ছা, পাকা বুড়ি আমার। তুই গিয়ে ডাইনিং টেবিলে বস, আমি যাচ্ছি, ঠিক আছে? মিঠি লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে গেল। অনু আরও একবার মনে সাহস নিয়ে জানলার পর্দাটা সরালো। উল্টো দিকের ব্যালকনিটা ফাঁকা। কেন কেন অর্কদা, কেন? এতগুলো বছর পর আবার কেন এলে? যেদিন তোমাকে আমার দরকার ছিল সেই দিন কেন এলে না? কেন সেদিন আমার একটা ফোনও ধরলে না? আজ যখন সব কিছু হারিয়ে মিঠিকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলাম, তখন তখন তুমি এলে। এখন এখন আমি কি করে নিজেকে সামলাবো অর্কদা? কি করে? কেন কেন তুমি বোঝো না? তুমি চলে যাওয়ার পর আমার জীবনটা একটা অভিশাপ হয়ে উঠেছিল। না না, আর নয়, যখন দরকার ছিল তখন যখন আসোনি, আর তোমাকে আমার জীবনে আমি আসতে দেব না। আমার তো আর কোনো নির্ভরতার প্রয়োজন নেই। আমি আমি একাই এবার মিঠিকে নিয়ে বাঁচব। তোমার কোনো সাহায্য, কোনো সহানুভূতি, কিচ্ছু কিচ্ছু আমার দরকার নেই। আমি একা থাকতে শিখে গেছি অর্কদা। আর কোনোদিনও তোমার জন্য বা অন্য কারোর জন্য আমার মনের কঠিন এই দেওয়াল আমি ভাঙবো না। काहे कोई आंसू नहीं बरसे जिया मोरा लागे ना मन। অনুরিমা দ্রুত পর্দা টেনে দিয়ে রান্নাঘরে গিয়ে কোনো রকমে ব্রেকফাস্ট করে মিঠিকে রেডি করে নিজেও রেডি হয়ে বেরিয়ে পড়ল ওরই অফিস কালিগ পৌলমীর বাড়ি। আজ তার 2 বছরের ছেলের জন্মদিন। আর যদি পৌলমী আর পৌলমীর হাজব্যান্ড নিলয়দা না থাকতো, তাহলে হয়তো কোনোদিন মিঠিকে নিজের কাছে রাখতে পারত না। কিন্তু ডিভোর্সের পরেও ঋষভের অত্যাচার কমেনি। প্রতিনিয়ত বাড়িতে এসে হুমকি দেয় মিঠিকে কেড়ে নিয়ে যাওয়ার।
যেমন গতকাল রাতে মদ্যপান করে অনুরিমাকে মাঝরাতে ফোন করে। তুমি কি ভেবেছো? কি ভেবেছো ঠিকানা বললে পার পেয়ে যাবে? সালা মিঠিকে আমি নিজের কাছে নিয়ে তারপরে ছাড়বো। ও আমার মেয়ে, তোমার একার মেয়ে নয়। গাড়ির হর্নের আওয়াজে চমকে উঠল অনুরিমা। দেখল পৌলমীদের কমপ্লেক্সের নিচে গাড়িটা এসে দাঁড়িয়েছে। অনুরিমা মিঠিকে নিয়ে গাড়ি থেকে নেমে এলো। ডোরবেল বাজতেই হাসি মুখে দরজা খুলল পৌলমী। ফাইনালি তুই এলি, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আয় আয়, ভেতরে আয়। শুধু মাম্মামকে ভেতরে যেতে বললে, আমাকে বললে না? ঠিক তো পলি, তুমি কেন আমাদের মিঠি সোনাকে ভিতরে আসতে বললে না? হ্যাঁ, ভারী অন্যায় কিন্তু এটা। মিঠি সোনা, আসো, আমার কাছে আসো। চলো আমরা কুট্টুস ভাইয়ের কাছে যাই। তোমার পলি আন্টি কিন্তু খুব পচা, ঠিক তো? মিঠি দৌড়ে গিয়ে নিলয়ের কোলে ঝাঁপিয়ে পড়ে। নিলয় মিঠিকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। মিঠি ঘরে চলে যেতেই অনুরিমা ভিতরে ঢুকে কাঁধের ব্যাগটা নামিয়ে রেখে সোফায় বসল। কি ব্যাপার বলতো, তোর মুখটা এরকম লাগছে কেন? কিছু হয়েছে? এই, ঋষভ আবার ফোন করেছিল? কি রে অনু, কিছু বলছিস না কেন? আর কি, কাল মাঝরাতে ঋষভ ফোন করেছিল, বলছিল ও মিঠিকে নাকি আমার কাছ থেকে নিয়েই ছাড়বে। এত কিছুর পরেও তুই চুপ করে থাকবি অনু? পুলিশে কেন জানাচ্ছিস না বলতো? আমি চাইছি না, বিশ্বাস করো, আমি চাইছি না যে আর কোনো রকম কোনো ঝামেলা হোক। ও তো আগে আমার বাড়িতে যেত, কিন্তু এখনকার ঠিকানাটা ও জানে না। আর কতদিনই বা ফোন করবে ও? আমি ভাবছি নাম্বারটাই এবার চেঞ্জ করে নেব, তাহলে তো আর ফোন করে বিরক্ত করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে, এখন এসব ছাড়। ঘরে চল, দেখি তো মিঠি আর আমার ছেলেটা কি করছে। চল। সারাদিন নানান রকম কাজ করে কেটে গেল। সন্ধ্যা হতেই কমপ্লেক্সের ছোট ছোট বাচ্চারা পৌলমীর বাড়ি আসতে শুরু করেছে। পৌলমীদের বাড়ির লিভিং রুমটা নানান রকম বেলুন আর অর্কিডে সেজে উঠেছে। রান্নাঘরে পৌলমীর হাতে হাতে কাজ করছে অনুরিমা। হঠাৎ কলিং বেলের আওয়াজ হতেই পৌলমী বলল, এই অনু, একটু দেখ না রে, কে এলো? মনে হচ্ছে মিস্টার মুখার্জি এসেছে। নিলয় তো বাচ্চাগুলোকে সামলাচ্ছে, তুই প্লিজ একটু দেখ না। আচ্ছা, দেখছি। অনুরিমা দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে চমকে ওঠে। উল্টো দিকের মানুষটাও বিস্ফারিত চোখে তাকিয়ে আছে অনুরিমার দিকে। অনু, অর্কদা? দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দরজায়। এর মধ্যেই ঘরের ভিতর থেকে নিলয় বেরিয়ে এলো। কিরে অনু, কে এলো রে? পলিদির বন্ধু এসছে মনে হয়। আরে অর্ক, তুই এসে গেছিস? আয় আয়, ভেতরে আয়। ও, আরে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এই অনু, অর্ককে ভিতরে নিয়ে আয়। আসুন, ভিতরে আসুন। চলো চলো, ভেতরে চলো। তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। দেখ, সবাই এসে গেছে, এবার কেক কাটা হবে। সব বাচ্চারা এসে লিভিং রুমে জড়ো হয়েছে। সবার মধ্যমণি কুটুস উৎসুক দৃষ্টিতে কেকের দিকে তাকিয়ে আছে। মিঠিও কুটুসের পাশে দাঁড়িয়ে। ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে অনুরিমা। এই আনন্দমুখর ঘরের মধ্যে সে নিঃসঙ্গ। ওর চোখ মাঝে মাঝে কিছু দূরে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে চলে যাচ্ছে। ওই চোখটাও এই মুহূর্তে হাজারো জিজ্ঞাসা নিয়ে ওর উপর স্থির হয়ে রয়েছে। অনু দৃষ্টি সরিয়ে নেয়। কেক কাটা সম্পন্ন করে অর্ক আর নিলয় ভিতরের ঘরে চলে গেল। এই অনু, কি রে? কিছু বললে পলিদি? আরে কোন ভাবনার জগতে ডুবেছিস রে তুই? কখন থেকে ডাকছি তোকে, কি ভাবছিস এত? না মানে আসলে আমি বুঝতে পারিনি গো, কি হয়েছে বলো। বলছি শোন না, আমি কেকগুলো কেটে দিচ্ছি, তুই একটু অর্ক আর নিলয়কে দিয়ে আয় না প্লিজ। আমি বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি, কেমন? শোনো না,
আমি বাচ্চাদের দিয়ে দিচ্ছি, তুমি নিলয়দাকে আর অর্কদাকে কেক দিয়ে আসো। একদম না, আমি যখন বলেছি নিলয়কে আর অর্ককে তুই কেক দিয়ে আসবি, বাচ্চাদেরকে আমি দেব। যা 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 কেক দিয়ে আয়। অনুরিমা করুণ চোখে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। অনুরিমা খাবারের প্লেট নিয়ে ঘরে এগিয়ে গেল। পিছন পিছন কুটুস গুটি গুটি পায়ে অনুরিমার শাড়ির আঁচল ধরে পিছু পিছু গেল। ঘরে ঢুকে দেখল মিঠি অর্কর কোলে বসে গল্প করছে। নিলয়দা, ম্যাম ম্যাম জানো, ওই আঙ্কেলটা আমাকে চকলেট দিয়েছে। ও আঙ্কেলটা খুব ভালো। আমাকে আমাকে কি সুন্দর গল্প বলছিল, একটা রাজার গল্প বলছিল। এই আমি একটু ওয়াশরুম থেকে আসছি, বুঝলি? তোরা কথা বল, ঠিক আছে? আসছি আমি। নিলয় বেরিয়ে যেতেই অর্ক এগিয়ে এলো অনুরিমার কাছে। কেমন আছিস শোনো? ভালো। অনু, পলিদি কেক পাঠিয়েছে। অনু প্লেটটা রেখে ঘুরে বেরিয়ে যেতে গেলে অর্ক ওর হাত ধরে আটকে দেয়। অনু, অনু তোর সঙ্গে আমার কথা আছে, দাঁড়া। অনু, তোকে আমি অনেক খুঁজেছি, অনেক অনেক, কিন্তু কিন্তু কোথাও খোঁজ পাইনি। অনু দেখো, এইসব এখন বলার সময় নয় অর্কদা। আর সত্যি কথা বলতে গেলে আমারও আর কোনো কথাই নেই তোমার সাথে। আমাদের পথ অনেকদিন আগেই আলাদা হয়ে গেছে। হাতটা ছাড়ো অর্কদা, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। অর্কর হাতের বাঁধন ধীরে ধীরে হালকা হয়ে গেল। অনুরিমা হাত ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাতের খাওয়া দাওয়া মিটিয়ে সবকিছু গোছাতে গোছাতে বেশ অনেকটা রাত হয়ে গেল। এই পলিদি, এবার আসি গো, কাল অফিসে দেখা হবে। এই দাঁড়া দাঁড়া, এত রাতে তুই মিঠিকে নিয়ে একেবারে ফিরবি নাকি? একদম না। হ্যাঁ, আমি ক্যাব বুক করে নেব, কোনো সমস্যা হবে না। কোনো দরকার নেই, অর্ক তোদের কমপ্লেক্সেই থাকে, ও তোকে ড্রপ করে দেবে। না না, তা মানে তার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। অনু, একদম জেদ করবি না কিন্তু। দেখ মিঠি ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে তোকে আমি কিছুতেই একা ছাড়বো না। অনুরিমার হাজার বারণ সত্ত্বেও কথা শুনল না পৌলমী। বাধ্য হয়ে অর্কর সাথে যেতে রাজি হলো অনুরিমা। শীতের রাতে সারা কলকাতা গভীর ঘুমে আচ্ছন্ন। পাতলা সাদা কুয়াশার আস্তরণ ছেয়ে আছে পুরো কলকাতা জুড়ে। তার মধ্যে দিয়ে অর্কর গাড়ি ছুটে চলেছে নিজেদের গন্তব্যে। ড্রাইভিং সিটে অর্ক বসে আছে, আর পাশের সিটে মিঠিকে কোলে নিয়ে বসে অনুরিমা। গাড়ির মধ্যে এক অদ্ভুত নীরবতার সৃষ্টি হয়েছে। যদি কিছু মনে না করিস, একটা কথা জিজ্ঞাসা করব। কি? মিঠি তোর মেয়ে? হ্যাঁ। আচ্ছা, আজ তোর হাজবেন্ডকে দেখলাম না। আমাদের ডিভোর্স হয়ে গেছে 6 মাস আগে। না মানে, কেন জানতে পারি কি? বিয়েটা তো তোকে দেখেই দেওয়া হয়েছিল, তাহলে কি এমন হলো যার জন্য ডিভোর্স? কিছু সম্পর্ক খালি নামেই চলে, তার মধ্যে আর কোনো কিছুই বেঁচে থাকে না। আর আমাদের সম্পর্কে তো খালি অত্যাচার লেখা ছিল, তাই আর কি, আর কিছু না। অর্ক আর কিছু বলে না। এর মধ্যে ওদের গাড়ি কমপ্লেক্সের সামনে চলে এসেছে। অর্ক গেট খুলে বেরিয়ে এসে অনুরিমার দিকের গেটটা খুলে দেয়। অনু মিঠিকে কোলে নিয়েই গাড়ি থেকে নেমে আসে। আমি দিয়ে আসি? না, কোনো দরকার নেই। আমি চাই না আর কারোর উপর ডিপেন্ড হতে। একা হাতে মেয়েকে মানুষ করছি, এইটুকু আমি করে নিতে পারবো। নিজের ব্যাগটা কাঁধে নিয়ে লিফটের দিকে এগিয়ে গেল অনুরিমা। অর্ক অনুরিমার যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর চোখের কোণে জমা জলটা মুছে নিয়ে নিজেও লিফটের দিকে এগিয়ে গেল। ঘরে ঢুকে মিঠিকে শুইয়ে দিয়ে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় অনুরিমা। বাইপাসের ধারে 12 তলার ফ্ল্যাটের ওপরে দাঁড়িয়ে পুরো শহরটাকেই দেখা যাচ্ছে। শীতের রাতের ঠান্ডা হাওয়া ছুঁয়ে যাচ্ছে ওকে। অনুর মনে পড়ে কলেজে অর্কর সাথে কাটানো দিনগুলো।
আগামীকাল কলেজে ক্রিকেটের ফাইনাল ম্যাচ, সেই নিয়ে কলেজে তুমুল উত্তেজনা, সাথে জোর কদমে চলছে প্র্যাকটিস। এই কালকে তো কলেজ খোলা আছে, মনেও হয় না ক্লাস হবে বলে। তুই কি কাল আসবি? আমি তো আসবো, কাল অর্কদা খেলবে আর আমি আসবো না? উফ, আগের ম্যাচে তো ব্যাট করতে নামতেই পারলো না, তার আগেই খেলা শেষ হয়ে গেল। উফ, কি যে দেখিস ছেলেটার মধ্যে, কি জানে বাবা। আমার তো অনুর কথা মাঝ পথে থেমে গেল, কারণ মাঠের আরেক প্রান্ত থেকে একটা ডিউস বল সজোরে এসে লেগেছে অনুরিমার কাঁধে। এই কে রে, কে এইভাবে খেলে? অনু, খুব জোর লেগেছে। দাঁড়া, আমি প্রিন্সিপালের কাছে যাব, বলে দেবো। দেখ কি করে যে খেলে এরা, কে জানে। এই অনু, তুই ঠিক আছিস তো? উফ উফ উফ, বাবা গো, কে এইভাবে বল মারে? চোখে কি দেখতে? এই বেবি, সরি সরি সরি, খুব জোর লেগেছে না? মানে আমি আসলে তোমাদের দেখতে পাইনি একদম। খুব লেগেছে? তাহলে খেলছেন কেন? অন্ধের মতো খেলছেন? আরে বাবা, একবার দেখবেন না? নাকি চোখ দুটো বাড়িতে ফ্রেম করে বাঁধিয়ে রেখে এসেছেন? কোনটা? অনু, ছেড়ে দে। তুই জানিস না ওকে? আরে ও অর্ক মুখার্জি, ইউনিয়নের হেড। এইভাবে কথা বলছিস, কাল থেকে আমাদের কলেজে ঢোকা বন্ধ করে দেবে। চল চল, এখান থেকে চল। অনু আর কিছু না বলে দীপার হাত ধরেই কলেজ থেকে বেরিয়ে গেল। অর্ক ঠোঁটে হালকা হাসি নিয়ে অনুর যাওয়ার দিকে তাকিয়ে আছে। অর্ককে ওইভাবে হাসতে দেখে পাশ থেকে বিনয় বলল, ব্যাপার কি? এত কথা শোনার পরেও ছেলের মুখে হাসি? ভাই, প্রেমে পড়লে নাকি? চল প্র্যাকটিসে চল। পরের দিন অনু আর কলেজে যায়নি। দীপা ফোনে জানিয়েছিল, এই জানিস, কাল কলেজ ফাইনালে জিতেছে। আমাদের কলেজ। বাহ, এ তো ভালো খবর। এর থেকেও অবাক কাণ্ড কি জানিস? কি? অর্ক তোর খবর নিচ্ছিল, জিজ্ঞেস করছিল তুই এসেছিস কিনা। কেন? তা তো ঠিক জানি না, সেদিন অর্ককে ওইভাবে বলে কিন্তু তুই ঠিক করিসনি রে। হ্যাঁ রে, আমিও না পরে এটা ভাবছিলাম, ওইভাবে বলা আমার ঠিক উচিত হয়নি। একটা কাজ করি, বরং পরের দিন কলেজে গিয়ে আমি ওর থেকে ক্ষমা চেয়ে নেব। পরের দিন কলেজে গিয়ে অনুর চোখ খুঁজে চলে অর্ককে। ওদিকে দোতলার ব্যালকনি থেকে আরও একজোড়া চোখ অনুর দিকে স্থির। ব্যাপার কি ভাই? যাকে দেখে কলেজের সব মেয়েরা ফিদা, আজ তার চোখ একজনের ওপর স্থির। হেই, কই, তুই ভুল দেখেছিস। আরে আমি তো এমনি নিচে তাকিয়েছিলাম। কেমন একটা প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। ধুস, কী সব বলছিস বলতো? ভাই, তোকে আমি সেই ছোট থেকে চিনি। তোর মনে কি চলছে সেটা আমার থেকে ভালো আর কে জানবে বল দেখি। একটা কথা বলবো, মেয়েটা কিন্তু খুব ভালো, এখনো সময় আছে, বলে দে। বলবো বলবো, সময় আসুক, নিজের সব মনের কথা ওকে বলবো। খবর পেলাম ইংলিশ ডিপার্টমেন্টের ঋষভের নজর পড়েছে ওর ওপর। তুই জানিস ঋষভ কেমন ছেলে, তাই অনুরিমাকে নিজের মনের কথাটা বলা খুব দরকার। অনুর দিকে তাকালে ওর চোখ আমি উপড়ে নেব, কথাটা ওকে বলে দিস বিনয়। কলেজের পিছন দিকে একটা বিশাল বড় দিঘি আছে। অনু প্রায় কলেজের শেষে দিঘির ধারে বসে। আজও তাই করে অনু। কি রে, এখানে একা একা বসে আছিস? আজ তোকে একটু অন্যমনস্কও লাগছে। কি ব্যাপার বলতো? কই, কিছু না তো। আমার কি মনে হয় জানিস, তুই প্রেমে পড়েছিস, আর সেটা অর্কদার। দীপা, কি সব বলছিস? আমি আমি প্রেমে কেন পড়তে যাব? আর ওই আধ খ্যাচাটার প্রেমে কে পড়বে? তাহলে কলেজে ঢুকেই তুই কাকে একটা খুঁজছিলিস যেন?
আমি ওই তো আরে মানে আসলে দেখ, ওই দিন ওইভাবে বলাটা ঠিক হয়নি, তাই ওই সরি বলার জন্য খুঁজছিলাম। তাই বুঝি? তার জন্য এত অস্থির হয়ে উঠেছিস? ভালো ভালো। এখন চল, কটা বাজে দেখেছিস? বাড়ি যেতে হবে তো নাকি? ফোনের কর্কশ আওয়াজেই নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে অনুরিমা। মামা, মামা, কোথায় তুমি? এই তো সোনা, এই তো আমি এখানেই আছি, তুমি ঘুমাও। ফোনটা বেজে বেজে কেটে গিয়ে আবার বাজতে শুরু করেছে। অনুর চোখ ফোনের স্ক্রিনের দিকে যেতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ঋষভ হাত বাড়িয়ে ফোনটা তুলে নিয়ে সাইলেন্ট করে মিঠির পাশে শুয়ে পড়ে অনু। রাতের ঘুমটা খুব একটা ভালো হয়নি অনুরিমার। সকালে অ্যালার্ম বাজতেই তাড়াহুড়ো করে উঠে পড়ল। মিঠি সোনা, ওঠো, স্কুলে যেতে হবে তো। 5 মিনিট ঘুমোবো। না মা, আজ না, দেরি হয়ে যাবে এবার। চলো, আরে রেডি হতে হবে, চলো। সব কিছু গুছিয়ে অনু মিঠির হাত ধরে গেটের কাছে দাঁড়িয়ে আছে অটোর জন্যে। ঠিক তখনই কমপ্লেক্সের ভিতর থেকে অর্কর গাড়ি বেরিয়ে এলো। অর্ক গাড়ি থেকে নেমে ওদের সামনে আসতেই মিঠি আনন্দে লাফিয়ে ওঠে। আঙ্কেল, মামা, সেই আঙ্কেল। উমা, মিঠি শোনা যে, স্কুলে যাচ্ছ? আচ্ছা, তুমি এত বড় গাড়ি করে কোথায় যাচ্ছ আঙ্কেল? আমি তো কাজে যাচ্ছি। এই তুমি যেমন স্কুলে যাচ্ছ, আমি তেমন কাজে যাচ্ছি। আঙ্কেল, তুমি আমাকে এই গাড়িটা করে স্কুলে নিয়ে যাবে? জানো, আমার সব বন্ধুরা ওদের পাপার সাথে স্কুলে যায় আসছে। আমরা তো পাপার সাথে থাকি না, তাই পাপার সাথে স্কুলে যেতেও পারি না। আর আমার পাপা কোনো দিন আমাকে স্কুলে নিয়ে যেত না। আমি বাবাকে বললে বাবা খুব বকতো, জানো আঙ্কেল। তুমি আমার সঙ্গে স্কুলে যাবে ওই গাড়ি করে? মামাম, মামাম, আজ আমরা আঙ্কেলের সাথে ওই গাড়ি করে স্কুলে যাব। না, আমরা রোজ যেমন করে বাসে যাই তেমনই যাব। যাই না, যাই না মামাম, আজকে যাই না, যাই না। বললাম তো, আমরা বাসে করে যাব। আমি যাব, আমি গাড়ি করে স্কুলে যাব, গাড়ি করে। নাহলে আমি যাব না স্কুলে। বললাম না, আমরা বাসে করেই যাব। কেন বায়না করছো? অনু, এই বাচ্চাটাকে এইভাবে কেউ মারে? তুই আমার ওপর রাগটা ওর ওপর কেন দেখাচ্ছিস? অনুর এবার সত্যিই খারাপ লাগছে। ও কোনো দিন মেয়ের গায়ে হাত তোলেনি। অনু মিঠিকে কোলে নিতে গেল, কিন্তু মিঠি কোনো মতে ওর মায়ের কাছে যাবে না। অর্কর গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। শেষে বাধ্য হয়ে অনু রাজি হলো অর্কর গাড়িতে করে স্কুলে যাওয়ার। মিঠিকে পিছনের সিটে বসিয়ে অনু সামনের সিটে বসল। অর্ক গাড়ি চালাতে লাগলো। অনু বাইরের দিকে তাকিয়ে ফিরে যাচ্ছে কলেজের দিনগুলোতে। ক্যাম্পাসের গেটে সকাল সকাল জমাট বাঁধা ভিড়। কেউ ক্যামেরা হাতে, আবার কেউ কেউ ব্যাগ গিটার নিয়ে দাঁড়িয়ে আছে। আজ কলেজ থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে। অনু ভিড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। এই মেয়েটা না এখনো এলো না, একটু পরেই বাস ছেড়ে দেবে। এর মধ্যেই অনু দেখল কলেজের গেট দিয়ে অর্ক ঢুকছে, আর তার পিছনে রীতিমতো ব্যাগ নিয়ে দৌড়াতে দৌড়াতে ঢুকছে দীপা। অর্কর পরনে একটা সাদা টি শার্ট, নেভি ব্লু কালারের জিন্স, চোখে সানগ্লাস, পিঠে ব্যাগ।
দীপা দৌড়াতে দৌড়াতে এসে ঠিক অনুর সামনে থেমে হাঁপাচ্ছে। দেরি হয়ে গেল রে, সরি সরি। অনু, এই অনু। অনুরিমা তখনও বিভোর হয়ে অর্কর দিকে তাকিয়ে আছে। দীপা ধাক্কা দিতে অনুরিমা চমকে দীপার দিকে তাকায়। কিছু বলছিলিস? বাবা, এত ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে আমার কথা শুনতে পাবি আর কি করে শুনি? অমনভাবে তাকাস না, নজর লেগে যাবে তো। একটু অন্যদিকেও তাকা। ধ্যাত, সব সময় বাজে কথা না। এই তুই চল তো, স্যার ম্যাম না এক্ষুনি নাম ধরে ডাকবে। সবাই বাসে উঠে গেছে। মধুমণি ম্যাম সবার নাম ধরে ধরে একবার মিলিয়ে নিলেন। অনু আর দীপা পিছনের দিকে একটা সিটে বসে আছে। প্রায় 15 ঘন্টা জার্নি করে ওরা এসে পৌঁছালো মালবাজারে। মালবাজার থেকে জিপে করে রওনা দিল গরুমারা রিসর্টের দিকে। অনু আর দীপা একটা জিপে উঠল। দূর থেকে অর্ক দেখল অনুদের জিপে ঋষভ, আরও একটা ছেলে আর মধুমণি ম্যাম উঠল। অনুর উপর ঋষভের চাহনি দেখেই অর্কর মাথাটা দপ করে জ্বলে উঠল, হাতের মুঠো শক্ত হয়ে গেল। অর্ক দেখল করুণ দৃষ্টিতে অর্কর দিকে তাকিয়ে আছে অনুরিমা, কিন্তু গাড়িতে মধুমণি ম্যাম থাকায় কিছু বলতে পারল না। গাড়ি এসে থামল লাটাগুড়ির রিসর্টের সামনে। চারিদিক অন্ধকারে ছেয়ে আছে, সাথে ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। গাড়ি রিসর্টে এসে থামতেই সবাই এক জায়গায় জড়ো হয়। মধুমণি ম্যাম বলেন, আজকের রাতটা রেস্ট নাও, কাল আমরা সবাই মিলে জঙ্গল সাফারিতে যাব। সবাই যে যার ব্যাগ নিয়ে রিসর্টে ঢুকে গেল। রিসর্টটা দোতলা, একতলায় ছেলেরা থাকবে আর দোতলায় মেয়েরা। সিঁড়ির মুখের কাছে আসতেই হাতে হ্যাঁচকা টান পড়ল অনুরিমার। দেখল অর্ক ওর হাত দুটো ধরে দেওয়ালে চেপে ধরেছে। তোর সঙ্গে কিছু কথা আছে। কাল বিকালে সাফারি থেকে ফিরে রিসর্টের পিছনে একটা ব্যালকানি আছে, ওখানে দেখা করিস। বেশ, ঠিক আছে। অর্ক মুচকি হেসে ওকে ছেড়ে দিল। সাথে সাথে অনু সিঁড়ি বেয়ে দোতলায় ছুট দিল। দীপা অনুকে দেখতে না পেয়ে নিচে নামতে যাচ্ছিল। ঠিক তখনই অনুর সাথে সজোরে ধাক্কা লাগলো। বাপরে, এত ছুটছিস কেন? আর কোথায় ছিলিস তুই? তোকে দেখতে না পেয়ে এক্ষুনি ম্যামের কাছে যাচ্ছিলাম। লাগলো ইয়ে মানে কোথাও না, ঘরে চল, খুব টায়ার্ড লাগছে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। এই 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 দাঁড়া দাঁড়া, ব্যাপার কি বলতো? তুই এরকম লাল টমেটোর মতো হয়ে গেছিস কেন? কি ব্যাপার শুনি? আর ওইভাবে ছুটে এলি, আবার এই রকম লজ্জাও পাচ্ছিস? আরে ধুর, কিছুই না, চল না, তুই ঘরে চল। দীপা মুচকি হেসে ওদের জন্য বরাদ্দ করা ঘরের দিকে এগিয়ে গেল। জঙ্গল সাফারি শেষ করে ওরা যখন রিসর্টে ঢুকলো, তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। অনু ঝটপট ফ্রেশ হয়ে অর্কর বলে দেওয়া জায়গায় অপেক্ষা করছিল। হঠাৎ কাঁধের উপর চেনা স্পর্শ পেয়ে চমকে উঠল। কে? সাথে সাথে পিছন ঘুরে তাকাতেই অনু দেখে অর্ক দাঁড়িয়ে আছে, পরনে ব্ল্যাক কালারের টি শার্ট আর কার্গো প্যান্ট। চুলগুলো এলোমেলো ভাবে কপালের উপর পড়ে আছে, চোখে মুখে ঔজ্জ্বল্য খেলা করছে। হ্যাঁ, তোকে যে কথাটা বলার জন্য ডেকেছিলাম। কি? দেখ অনু, আমি তোকে ভালোবাসি। তোর জীবনে আমায় একটু জায়গা দিবি? দেখ, সারা জীবন এই হাতটা শক্ত করে ধরে থাকবো, কথা দিচ্ছি, কোনোদিনও ছেড়ে যাব না। মানে? দেখ, যত সময় লাগে নে, আমি অপেক্ষা করব। আর তোর উত্তর না হলেও
ভালোবাসি। আমিও আমিও ভালোবাসি। আই লাভ ইউ টু অনু। অনু, আমরা এসে গেছি। অর্কর ডাকে অনুরিমা বাস্তবে ফিরে এলো। অনু গাড়ি থেকে নেমে মিঠিকে নিয়ে স্কুলের দিকে এগিয়ে গেল। মাঝে কেটে গেছে 1 মাস। মিঠির এখন রোজগারের অভ্যাস হয়েছে অর্কর গাড়ি করে স্কুলে যাওয়ার। আজ সকালেও অর্ক কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছে অনু আর মিঠির জন্য। মিনিট 5 পর মিঠিকে ওর দিকে দৌড়ে দৌড়ে আসতে দেখে অর্ক মুচকি হেসে ওদের দিকে এগিয়ে গিয়ে মিঠিকে কোলে তুলে নিতেই মিঠিও গলা জড়িয়ে ধরল অর্কর। মাম্মা, এই আঙ্কেলটা যদি আমার পাপা হতো কত ভালো হতো বলো। মিঠি সোনা, এসব বলতে নেই। এসব কখনো বলবে না সোনা। এইসব কথা তোকে কে শিখিয়েছে শুনি? কেউ শেখায়নি, আমিই বললাম। কারণ তুমি তো ভালো, পাপারা তো ভালো হয়, তাই না? অনুকে অফিসে নিজের ডেস্কে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে পৌলুমি এগিয়ে এলো। কিরে, তোর শরীর খারাপ নাকি? খুব ডাউন দেখাচ্ছে কিন্তু তোকে। কিছু হয়েছে? না, কিছু না। এই অনু, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? শোন শোন শোন, কাঁদিস না, শোন। শান্ত হ, আগে শান্ত হ। আচ্ছা ঠিক আছে, বল কি হয়েছে। আমি আছি তো নাকি? কি হয়েছে বল। আমি আর পারছি না পলিদি। তুমি বলো তো, নিয়তি আমার সঙ্গে কি খেলাটা খেলছে? মিঠির সাথে অর্কর সম্পর্ক যত দিন যাচ্ছে তত গভীর হয়ে উঠছে। আর আজ ও যা বলল। কি বলেছে মিঠি? অর্ক যদি ওর বাবা হতো। দেখো না, মিঠি একদম ঠিক কথা বলেছে। ওর দিকটা একটু ভেবে দেখ। ওরও তো বাবার দরকার। এই বয়সে একটা বাচ্চার জীবনে বাবার ভূমিকাটা অনেক বড়, আর সেটা অর্ক পূরণ করেছে। তাই মিঠি অর্ককে ওর বাবা হিসেবে চাইছে। এটা বুঝতে পারছিস না তুই? আমি কাউকে কিচ্ছু বলতে চাই না পলিদি, কিন্তু কিন্তু মিঠি অর্ককে এতটা আপন করে নিয়েছে। বিশ্বাস করো, আমার এতে ভয় হয় পলিদি। আমি খুব ভয় পাই। অনু, কেন এভাবে ভাবছিস? শোন, আমার কথাটা শোন। সবাই কিন্তু দ্বিতীয়বার সুযোগ পায় না। কিন্তু দেখ, নিয়তি তোদের আবার একটা সুযোগ দিয়েছে। আর তার আগে তুই নিজের সাথে সত্যিটা পরিষ্কার কর তো। তুই নিজে কি এখনো অর্ককে ভুলতে পেরেছিস? ওর জন্য তোর মনে যে ভালোবাসা ছিল সেটা একটুও কমেছে? দেখ, অতীতে যা হয়েছে সবটুকু ভুলে আবার নতুন করে শুরু কর। অতীতে যা হয়েছে সেখানে তো তোর কোনো হাত ছিল না। ঋষভ তোর বাবা মাকে হুমকি দিয়ে তোকে বিয়ে করেছিল, অথচ আজ দেখ, ভাগ্য তোদেরকে আবার এক জায়গায় এনে দাঁড় করিয়েছে। শোন না, আমি বলি কি, এবার একটু নিজের কথাটাও ভাব। অনু কিছু না বলে চুপ করে বসে রইল। ওর সব হিসাব গুলিয়ে যাচ্ছে। ক্লান্ত পায়ে ফ্ল্যাটের দরজার সামনে এসে বেল বাজালো অনু। কয়েক সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিল মালতী। অনু যতক্ষণ বাড়িতে থাকে না ততক্ষণ মিঠিকে মালতী দেখে রাখে। মালতী নিজের কাজ গুছিয়ে বেরিয়ে যেতেই অনু দরজাটা বন্ধ করে মিঠিকে পড়াতে বসল। ঠিক তখনই কলিং বেল বেজে উঠতেই অনু দরজার দিকে এগিয়ে গেল। অনুর পিছন পিছন মিঠিও এসে দাঁড়িয়েছে। অনু দরজাটা খুলতেই এক রাশ আতঙ্ক এসে ভর করল ওর মনে। ঋষভ, কে? বাড়ি অ্যাড্রেস পাল্টে ফোন নাম্বার চেঞ্জ করে আমার থেকে পালাবে ভেবেছো? হ্যাঁ, তুই সোজা? অত সোজা নয় অনুরিমা।
ঋষভ এগিয়ে এসে অনুর গলাটা চেপে ধরে। ঋষভ ঋষভ ছাড়ো, প্লিজ ছাড়ো। এই চল এখান থেকে। ঋষভ মিঠিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। মিঠির ছোট শরীরটা ঋষভের ধাক্কার ভর সামলাতে না পেরে দূরে গিয়ে ছিটকে পড়ে। টেবিলের একটা কোণা লেগে কপালের বেশ খানিকটা জায়গা কেটে যায়। সাথে সাথে সেন্স হারায় সে। মিঠি, এটা কি করলে তুমি? ও তোমার মেয়ে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। ঋষভ, সালা ডিভোর্স তুই আমার থেকে পার পেয়ে যাবি। কবে থেকে তোর পেছন পেছন ঘুরছি আমি, সেই কলেজ থেকে। এত সহজে ছেড়ে দিই কি করে বল? এত সহজে কি করে ছেড়ে দিই? তোমার সাথে সব সম্পর্ক শেষ হয়ে গেছে ঋষভ। তাহলে কেন কেন আমাদের একটু ভালো থাকতে দিচ্ছ না? এর মধ্যেই অর্ক মিঠির জন্য চকলেটের প্যাকেট নিয়ে অনুর ফ্ল্যাটে আসে। কি ব্যাপার, দরজা খোলা কেন? ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। হঠাৎ করে অনুর গলার আওয়াজ শুনে ভিতরে ঢুকে আসে অর্ক। ঋষভ তখন অনুর গলা চেপে ধরে ঘাড়ের কাছে নাক ঘষছে। সাথে সাথে চোখ গেল ঘরের আর এক কোণে, যেখানে মিঠি নিথর হয়ে পড়ে আছে। এই কি হচ্ছে এসব? অনু দুহাতে নিজের গলা চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়েছে। মিঠি, মিঠি। কোনো মতে নিজেকে সামলে অনু টলমল পায়ে ছুটে গেল ঘরের কোণে। সেখানে ছোট্ট মিঠি নিথর হয়ে পড়ে আছে। কপাল বেয়ে লাল রক্তের সরু রেখা নেমে মেঝেতে ছোপ পড়ছে। মিঠি, 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 মিঠি চোখ খোলো সোনা। মিঠি, আর কিচ্ছু হবে না। দেখো, দেখো মাম্মা এসে গেছে। মিঠি। অর্ক গিয়ে ঋষভের জামার কলার চেপে ধরতেই ঋষভ ভয় কুঁকড়ে গেল। তুই তো বিদেশে ছিলি, তুই কবে? ছিলাম, কিন্তু তুই তো সুযোগ নিয়ে ওকে। অর্কদা, অর্কদা একটু এসো প্লিজ। মিঠি, মিঠি। অর্ক এক ঝটকায় ঋষভের কলার ছেড়ে দেয়, ছুটে যায় অনুর দিকে। মিঠি ঠিক আছে তো? অর্ক, অর্ক মিঠি উঠছে না। অর্ক, ও নড়ছে না। অর্ক, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ঋষভ ব্যাপারটা বুঝতে পেরে চুপি চুপি কেটে পড়ে। তুই আয় আমার সঙ্গে, তাড়াতাড়ি আয়। মিঠির ছোট শরীরটা কোলে তুলে নিয়ে অর্ক ছুটে ঘর থেকে বেরিয়ে আসে। হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে মাথায় হাত দিয়ে বসে আছে অনু। অর্ক অনুর পাশে বসে আছে। এর মধ্যে পৌলমী আর নীলয় এসে পৌঁছেছে। অনু, বলেদি, বলেদি, মিঠি, মিঠি। কাঁদিস না অনু, একদম কাঁদিস না। শোন, মিঠি ভালো হয়ে যাবে, তুই কিচ্ছু চিন্তা করিস না। মিঠি একদম ভালো হয়ে যাবে। এর মধ্যে ডাক্তার এমার্জেন্সি রুমের দরজা খুলে বেরিয়ে আসে। ডাক্তারকে দেখে অর্ক ছুটে যায় সেদিকে। ডাক্তারবাবু, মিঠি কেমন আছে? দেখুন, মিঠি আউট অফ ডেঞ্জার, চিন্তার কিছু নেই।
ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আজকে রাতটা ঘুমোবে। আপনারা দেখা করতে পারেন, তবে বেশিক্ষণ নয়। ওকে, থ্যাংক ইউ। অনু, আজ রাতটা আমরা এখানে আছি, তুই বরং বাড়ি ফিরে যা। শোন, তোর একটু রেস্ট দরকার। অর্ক তোকে বাড়ি নিয়ে যাবে। না, আমি মিঠিকে রেখে বাড়ি যাব না। না অনু, আমি যখন বলেছি আমার কথাটা শোন। চোখ মুখের কি হাল হয়েছে দেখেছিস? আর ডাক্তার তো বলেছে মিঠি একদম ঠিক আছে। আর তাছাড়া আমিও তো এখানে আছি নাকি, তুই একদম কোনো চিন্তা করিস না। অনু অর্কর সাথে বাড়ি ফিরে এলো। গাড়ি কমপ্লেক্সের ভিতর ঢুকে দাঁড়াতেই অর্ক বলল, অনু, একটা কথা বলবো? বলো। আজ রাতটা তুই আমার ফ্ল্যাটেই থাক, আমি তোকে একা ছাড়বো না, প্লিজ না করিস না। ঠিক আছে। অনুর আর ইচ্ছা করল না তর্ক করার, আর ওর নিজেরও ভয় করছে একা থাকতে। ঋষভ যখন একবার ওর ঠিকানা জানতে পেরেছে, এরপরেও ও এখানে আসতেই পারে। ক্লান্ত পায়ে অর্কর ফ্ল্যাটে ঢুকল অনু। অর্ক অনুর হাত ধরে সোফায় বসিয়ে নিজেও ওর পাশে বসল। তারপর আলতো করে অনুর হাতটা শক্ত করে ধরল। তাতেই অনুর ভিতর জমে থাকা সব কষ্ট, অভিমান সব একসাথে বেরিয়ে আসতে চাইল। অর্কর বুকে মুখ গুঁজে ফুঁপিয়ে উঠল। অর্কর পিঠের কাছে জামাটা আঁকড়ে ধরল। আমি আর পারছি না অর্কদা, আর পারছি না। আমি খুব ক্লান্ত। আমি একটু শান্তি চাই, একটু শান্তি। শান্ত হ অনু, দেখ দেখ সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। কেন কেন তুমি চলে গেলে? কেন? তাহলে তো আজ আমাকে এতটা কষ্ট সহ্য করতে হতো না, মিঠির জীবনটাও এরকম হতো না। ভুল হয়ে গেছে, বড্ড বড় ভুল হয়ে গেছে রে অনু। আমি সে সময় জানতেই পারিনি তোর বিয়ের কথা। জানলে বিশ্বাস কর এটা এই সব কিছু হতে দিতাম না। এত কষ্ট পেয়েছিস, আমাকে প্লিজ আরেকটা সুযোগ দে। আমি 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 সবটা ঠিক করে দেবো, আমি কথা দিচ্ছি। আমাকে একটা সুযোগ দে, আর কখনো তোকে ছেড়ে যাব না। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কেটে গেছে আরো 2 মাস। আজ অর্কর ফ্ল্যাট সেজে উঠেছে নানান ধরনের ফুল আর অর্কিডে। মিঠি আর কুটুস দুজনে সারা ঘরময় ছুটে বেড়াচ্ছে। উফ, কি লাগছে আমাদের অনুকে, তাই না? অর্ক তো চোখই ফেরাতে পারবে না তোর দিক থেকে। ধ্যাত, পলিদি তুমিও না? আর লজ্জা পেতে হবে না। চল, উকিল আঙ্কেল বাইরে অপেক্ষা করছে। আজ থেকে তোর নতুন জীবন শুরু। অনু, পৌলমি অনুকে নিয়ে এসে অর্কর পাশে বসালো। অর্ক আজ সাদা লাল মিক্সড পাঞ্জাবি পরেছে। নিন, এইখানে আপনি সই করুন, আর তারপর আপনি করবেন। উকিলের কথা মতো প্রথমে অর্ক, তারপর অনু সই করল। কনগ্রাচুলেশনস, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী হলেন। এই সিঁদুরটা ওনার সিঁথিতে পরিয়ে দিন তো। পৌলমি একটা সিঁদুরের কৌটো অর্কর দিকে এগিয়ে দিল। অর্ক এক চিমটি সিঁদুর তুলে অনুর সিঁথি রাঙিয়ে দিল।
মিঠি আনন্দে লাফিয়ে উঠে ছুটে এসে দুজনকে জড়িয়ে ধরল। আম্মা আজ থেকে আমরা আঙ্কেলের সাথে থাকবো। আঙ্কেল নয় মিঠি, আজ থেকে আমাকে পাপা বলবি, কেমন? পাপা পাপা আমার পাপা। আমিও বন্ধুদের বলবো আমারও পাপা আছে। এই যে লাভ বার্ডস, এইদিকে তাকাও, একটা ফটো তুলি। নিলয়ের কথায় অর্ক অনুর কাঁধে হাত দিয়ে আরও নিজের কাছে টেনে নিল। নিলয়ের সাথে সাথে ওদের এই দৃশ্য ফ্রেমবন্দি করল।